Welcome to Philosophy for Mankind. New viewers, please subscribe our channel and press the bell icon to get notification on various subjects like philosophy, physics, history, geography, polity, economics, static GK, current affairs and সোশ্যাল ফিলোসফি নিয়ে ক্লাস দিতে, তাই আজকে সোশ্যাল ফিলোসফি থেকে ক্লাস শুরু করব। আজকে প্রথম পর্ব, পার্ট 1, সোশ্যাল ফিলোসফি। সোশ্যাল ফিলোসফি বলতে কি বুঝি? নাম থেকে বোঝা যাচ্ছে যে ফিলোসফি সোসাইটি নিয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে সোশ্যাল ফিলোসফি। সামাজিক সম্পর্ক, সোশ্যাল রিলেশনশিপ নিয়ে আলোচনা করে তাকে বলা হচ্ছে সোশ্যাল ফিলোসফি, সামাজিক দর্শন। যেহেতু ফিলোসফি বা দর্শন শুধুমাত্র কোনো কিছু নিয়ে তার বর্ণনা দেয় না, একটা আদর্শের মাপকাঠিতে তার মূল্যায়ন করে থাকে, সেই জন্য দর্শনের যে কোনো শাখায় আদর্শমূলক বিদ্যা, নরমেটিভ সায়েন্স, সোশ্যাল ফিলোসফিও একটি নরমেটিভ সায়েন্স, আদর্শমূলক বিদ্যা, সোশিওলজি বা সমাজবিদ্যা, ফিজিক্স, পদার্থবিদ্যা, এগুলো শুধুমাত্র বর্ণনা দিয়ে থাকে। যেমন সোশিওলজি সমাজের বিভিন্ন প্রত্যয় নিয়ে আলোচনা করে, বিভিন্ন প্রত্যয়ের বর্ণনা দেয়, সমাজ কি, সংঘ কি, কিন্তু সেগুলোর মূল্যায়ন করে না। তাই সোশিওলজি একটি প্রকৃতিনিষ্ঠ বিদ্যা, কিন্তু সোশ্যাল ফিলোসফি আদর্শনিষ্ঠ বিদ্যা। সোসাইটি বলতে আমরা কি বুঝি? তোমরা সকলেই জানো, আদিম যুগে মানুষ বনে বসবাস করত, বিভিন্নভাবে সভ্যতার উন্নতির সাথে সাথে আজকের আমাদের এই বর্তমান অবস্থায় আমরা পৌঁছেছি। মানুষ যখন দেখল যে একা একা সে প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য বন্যপ্রাণীর সাথে যুদ্ধ করতে পারছে না, তখন তারা সমষ্টিগতভাবে বসবাস করার সিদ্ধান্ত নিল। এই যে সমষ্টিগত রূপ, এটাই হচ্ছে সমাজ। ম্যাকাইভার ও পেজের বিখ্যাত উক্তি, সোসাইটি ইজ দ্য ওয়েব অফ সোশ্যাল রিলেশনশিপ অ্যান্ড ইট ইজ অলওয়েজ চেঞ্জিং। অর্থাৎ সমাজ হলো বিভিন্ন সামাজিক সম্পর্কের জটা জাল বা জটিল জাল স্বরূপ, এবং এটি নিয়ত পরিবর্তনশীল। অর্থাৎ আমরা এই যে সমাজে বসবাস করি, আমাদের বিভিন্ন সামাজিক সম্পর্কের মাধ্যমে বসবাস করি। সমাজের সাথে ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত। ব্যক্তি আগে না সমাজ আগে, এই নিয়ে বিভিন্ন মতভেদ আছে। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, সমাজতন্ত্রবাদ, এগুলো পরে আলোচনা করব। কিন্তু মূল কথা হলো ব্যক্তি এবং সমাজ
একে অপরের পরিপূরক। সমাজ ছাড়া ব্যক্তি থাকতে পারে না এবং ব্যক্তি ছাড়াও সমাজ সম্ভব নয়। তাই সামাজিক সম্পর্কের নিরিখেই আমরা বিভিন্ন সম্বন্ধের কথা বলে থাকি, যেমন ধর্মীয় সামাজিক সম্পর্ক, আর্থিক সামাজিক সম্পর্ক, অর্থাৎ সামাজিক সম্পর্কের নিরিখেই আমরা সম্বন্ধগুলো বিচার করি। সমাজের মধ্যেই আমরা বসবাস করি। এই সমাজের যে মূল বৈশিষ্ট্য তাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমত হচ্ছে সাধারণ স্বার্থ, অর্থাৎ আমরা যারা সমাজের মেম্বার, সমাজে যারা বসবাস করি, তাদের একটি সাধারণ স্বার্থ থাকে। যে সাধারণ স্বার্থ সেই কিছু সংখ্যক মানুষকে একত্রিত করে থাকে, সমাজের রূপ দেয়। এবং দ্বিতীয়টি হচ্ছে সমাজের অন্তর্গত মানুষের মধ্যে সম মনোভাব সম্পন্ন হওয়া। এই সম মনোভাব সম্পন্ন হওয়া তিন রকমের হয়ে থাকে। আমরা বোধ, অর্থাৎ আমরা সকলে মিলে আমি, বা আমরা এই কজন হচ্ছি এই সমাজের মেম্বার, সদস্য। পরেরটি হচ্ছে পারস্পরিক নির্ভরতা। আমি যদি নিজেই একাই 100 মনে করি, তাহলে সমাজে কেউ কাউকে পরোয়া করবে না, যার ফলে কি হবে, প্রত্যেকে নিজেরটাই ভাববে, অপরের কথা ভাববে না, এবং দেখা যাবে যে একটা জায়গায় সে একা। কিন্তু প্রাচীনকাল থেকে দেখা গেছে যে কারো কাছে হয়তো ধান আছে, গম নেই, সে ধানের পরিবর্তে অপরের কাছ থেকে গম নিয়েছে। পরবর্তীতে মুদ্রা ব্যবস্থার প্রচলন হলো। অর্থাৎ পারস্পরিক সহযোগিতা একান্তই প্রয়োজন। এবং তৃতীয়টি হচ্ছে সামাজিক সচেতনতা। সমাজের মধ্যে বসবাস করলে সকলের মঙ্গলের কথা ভাবতে হবে। অর্থাৎ একটু আগে যেটা বললাম যে সকলে মিলে আমি, এই বোধ, এই সচেতনতা আমাদের মধ্যে থাকতে হবে। কোন কাজটি মঙ্গলদায়ক দশের জন্য, সমাজের জন্য, সেই সচেতনতা আমাদের থাকতে হবে। এই সমাজের একটি ক্ষুদ্রতম একক হচ্ছে পরিবার। একটি শিশু জন্মের পরে তার পরিবারের কাছ থেকে সবকিছু পেয়ে থাকে। পিতা মাতার স্নেহ, ভালোবাসা, প্রাথমিক চাহিদা, সমস্ত কিছুই তার পরিবার তাকে যোগান দেয়। বংশমর্যাদা, প্রাথমিক শিক্ষা, প্রাথমিক ধর্ম সাধনা, সমস্ত কিছু পরিবার থেকে সে পেয়ে থাকে।
তাই পরিবার হচ্ছে সমাজের ক্ষুদ্রতম একক। এখন আমরা চলে আসবো সংঘ সমিতি বলতে কি বুঝি। সংঘ বা সমিতি, অ্যাসোসিয়েশন হচ্ছে এমন এক সমষ্টি, এমন এক মানব সমষ্টি যেখানে এক বা একাধিক সাধারণ স্বার্থ বা উদ্দেশ্য চরিতার্থ হয়ে থাকে। যেমন বিদ্যালয় বা মহাবিদ্যালয়, স্কুল বা কলেজ, এখানে মূল উদ্দেশ্য কি? বিদ্যা লাভ করা। তাই এখানে একটি উদ্দেশ্য মূলত চরিতার্থ হচ্ছে। তাই স্কুল বা কলেজ হচ্ছে সংঘ বা সমিতি, অ্যাসোসিয়েশন। মন্দির, মসজিদ, গির্জা, এগুলোতে কি হয়? মূল উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে ধর্ম সাধনা। সেই জন্য এগুলো অ্যাসোসিয়েশন, সংঘ বা সমিতি। হসপিটাল, মূল উদ্দেশ্য হচ্ছে স্বাস্থ্য, চিকিৎসা। সেই জন্য হসপিটাল একটি অ্যাসোসিয়েশন, সংঘ বা সমিতি। অপরপক্ষে সম্প্রদায়, কমিউনিটি কি? কমিউনিটি বা সম্প্রদায় হলো এমন একটি সমষ্টি যেখানে মানুষের সামগ্রিক উদ্দেশ্য চরিতার্থ হয়। এই সামগ্রিক কথাটি খুবই গুরুত্বপূর্ণ, যা না বললে একেবারে ভুল হয়ে যাবে। অর্থাৎ যে সমষ্টিতে মানুষের সমগ্র উদ্দেশ্য চরিতার্থ হয়। সামগ্রিক মানে হচ্ছে টোটাল, যেখানে সমগ্র উদ্দেশ্য চরিতার্থ হয়, সেটা হচ্ছে কমিউনিটি বা সম্প্রদায়। যেমন গ্রাম্য সম্প্রদায়, শহুরে সম্প্রদায় প্রভৃতি। সম্প্রদায়ের মূল ভিত্তি দুটি: লোকালিটি অর্থাৎ অঞ্চল, এবং সাম্প্রদায়িক মনোভাব, সম্প্রদায়গত মনোভাব। সম্প্রদায়ের অন্তর্গত সদস্যদের একটি সাধারণ অঞ্চল থাকতে হবে। যেমন গ্রাম সম্প্রদায়ের ক্ষেত্রে সাধারণ অঞ্চল হচ্ছে গ্রাম, শহুরে সম্প্রদায়ের ক্ষেত্রে সেই সাধারণ অঞ্চলটা কি? শহর। যে অঞ্চলের পরিপ্রেক্ষিতে তারা একটি সমষ্টি গড়ে তোলে, সেটাই হচ্ছে তার অঞ্চল। সম্প্রদায়গত মনোভাব সমাজের ক্ষেত্রে যেরকম বলেছিলাম, ঠিক সেই রকম এক্ষেত্রেও আমরা বোধ অর্থাৎ উই ফিলিং, রোল ফিলিং অর্থাৎ নিজ ভূমিকা সম্পর্কে সচেতনতা এবং পারস্পরিক নির্ভরতা বোধ থাকতে হবে। কয়েকটি ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল আলোচনা উঠে আসে যে সেটিকে সম্প্রদায় বা কমিউনিটি বলা যাবে না, সংঘ সমিতি বা অ্যাসোসিয়েশন বলা যাবে। যেমন মঠ, মনস্টারি, এই মঠকে অ্যাসোসিয়েশন বলবে না, কমিউনিটি বলবে। তো মঠ সাধারণত আমরা মনে করি যে এখানে একটি ধর্মীয় উদ্দেশ্য, একটি উদ্দেশ্য যেটা হচ্ছে ধর্মীয় উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে, তাহলে এটাকে অ্যাসোসিয়েশন বলতে হয়, সংঘ সমিতি।
কিন্তু ম্যাকাইভার পেজের মতে এটি হচ্ছে একটি সম্প্রদায়, কারণ এখানে সাধারণ যে অঞ্চল সেটা হচ্ছে মঠ, অর্থাৎ অঞ্চলটি হচ্ছে মঠ, আর মঠের অন্তর্গত মেম্বাররা, সদস্যরা কি মনে করবে যে আমরা এই কয়েকজন মঠবাসী, অর্থাৎ মঠের আমরা বোধ, পারস্পরিক নির্ভরশীলতা এবং নিজ ভূমিকা সম্পর্কে সচেতনতা সবগুলো এখানে পাওয়া যাচ্ছে। তাই ম্যাকাইভার পেজের মতে মঠ একটি সম্প্রদায়, কমিউনিটি। একই রকম ভাবে জেলখানা, প্রিজন, সেখানেও অঞ্চলটি কি হচ্ছে জেলখানা, অর্থাৎ আমরা এই কয়েকজন কয়েদি, অঞ্চলটি হচ্ছে জেলখানা এবং তাদের সামগ্রিক উদ্দেশ্য জেলের মধ্যেই চরিতার্থ হয়, জেলের বাইরে যাওয়ার অনুমতিও নেই, যাওয়ার দরকার হয় না। খাদ্য, বস্ত্র, বাসস্থান সবকিছুই সেই জেলখানা, মঠের ক্ষেত্রেও তাই, অর্থাৎ সামগ্রিক উদ্দেশ্য জেলখানাতেই চরিতার্থ হচ্ছে এবং আমরা বোধ এখানেও থাকছে। সেই জন্য জেলখানাও একটি সম্প্রদায় বলে ম্যাকাইভার পেজ মনে করে। পরিবারকে কি বলবে, সংঘ সমিতি না কমিউনিটি? আধুনিক যুগে একটি শিশুর কাছে, যেটা আগেও বললাম যে তার পরিবার হচ্ছে একটি সম্প্রদায়, কারণ তার সমগ্র উদ্দেশ্য পরিবার থেকেই চরিতার্থ হয়ে থাকে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, বংশমর্যাদা, প্রাথমিক শিক্ষা, সমস্ত কিছুই, চিকিৎসা সে পরিবার থেকে, প্রাথমিক চিকিৎসা সে পরিবার থেকেই পেয়ে থাকে। তাহলে একটি শিশুর কাছে, আধুনিক যুগের একটি শিশুর কাছে পরিবার হচ্ছে সম্প্রদায়, কমিউনিটি। কিন্তু আধুনিক যুগের বয়স্ক ব্যক্তির কাছে তার পরিবার একটি সংঘ বা সমিতি, অ্যাসোসিয়েশন, কারণ এক বা একাধিক উদ্দেশ্য চরিতার্থ হয়। এক্ষেত্রে একাধিক উদ্দেশ্য, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, প্রাথমিক চিকিৎসা, এগুলো চরিতার্থ হচ্ছে, যৌন আকাঙ্ক্ষা, কিন্তু কোনো না কোনো কারণে বাইরে তাকে যেতে হচ্ছে। অর্থাৎ প্রাথমিক চিকিৎসা মা বাবার কাছ থেকে পেলেও উচ্চশিক্ষার জন্য স্কুল কলেজে যেতে হচ্ছে, প্রাথমিক চিকিৎসা বাড়িতে হলেও, পরিবারে হলেও, পরবর্তী চিকিৎসার জন্য তাকে হসপিটালে যেতে হচ্ছে, ধর্ম সাধনার জন্য মন্দির, মসজিদ, গির্জায় যেতে হচ্ছে। অর্থাৎ সামগ্রিক উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে না, একাধিক উদ্দেশ্য চরিতার্থ হচ্ছে। সেই জন্য আধুনিক যুগের বয়স্ক ব্যক্তির কাছে পরিবার হচ্ছে একটি সংঘ বা সমিতি, অ্যাসোসিয়েশন। কিন্তু আদিবাসী মানুষের কাছে তার পরিবার সম্প্রদায়, কারণ আদিবাসী মানুষ অতটা এগিয়ে নেই খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সমস্ত কিছুই সে তার পরিবারের কাছ থেকে পায়। তার বাইরে তার জগৎ নেই, বাইরে তাকে যাওয়ার প্রয়োজন হয় না। সেই জন্য আদিবাসী সমাজের প্রাপ্তবয়স্ক ব্যক্তির কাছেও তার পরিবার সম্প্রদায়, কমিউনিটি। তো আজ এ পর্যন্তই। পরে গোষ্ঠী নিয়ে আলোচনা করব পরের ক্লাসে। সকলে ভালো থাকো।
যারা নতুন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনে অল সিলেক্ট করবে, তাহলে কোনো ক্লাস তোমরা মিস করবে না। এবং ভিডিওতে একটা লাইক অবশ্যই দিবে। থ্যাংক ইউ।